ইরানে ফের দফায় দফায় যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৮। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত, যুদ্ধাপরাধের অভিযোগ আরাকচির। সমঝোতা চায় তেহরান, দাবি ওয়াশিংটনের। মধ্য গাজার ৪টি এলাকায় ব্যাপক ইসরায়েলি হামলা, দক্ষিণাঞ্চলে নিহত অন্তত ৫। পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনে প্রায় $৪৩ কোটি বাজেট অনুমোদন তেল আবিবের। মস্কো কিয়েভ ফের উত্তেজনা, ওডেসা ও জাপোরিজিয়ায় রুশ হামলায় নিহত ৫। শান্তি আলোচনা নিয়ে সংশয়, প্রতিরক্ষা মন্ত্রীকে অপসারণের সিদ্ধান্তে ইউক্রেন জুড়ে বিক্ষোভ। বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা নীতি, পড়া শেষে দেশ ছাড়তে সময় পাবে ৩০ দিন। কানাডায় বাবা মা ও দাদা দাদিকে নেওয়ার নতুন আবেদন স্থগিত। মহাকাব্যিক ফাইনালের আগে অনুশীলনে আর্জেন্টিনা ও স্পেন। বিশ্রামে মেসি, ইনজুরি থাকলেও খেলবেন ইয়ামাল পেদ্রো, নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি তাজমিলা। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ ঘিরে আবারও বেড়েছে উত্তেজনার পারদ। বৃহস্পতিবার ইরানের কেশম দ্বীপ বন্দর আব্বাস চাবাহার বিভিন্ন এলাকায় টানা ষষ্ঠ রাতের মতো দফায় দফায় হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। সামরিক স্থাপনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত আবাসিক ভবন, বিমানবন্দর ও ব্রিজ। আহত অন্তত ৯ জন। জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনা লক্ষ্যবস্তু বানানোর দাবি করেছে তেহরান। সমঝোতায় পৌঁছাতে ইরান এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও তীব্র হচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ইরানের বিরুদ্ধে টানা ষষ্ঠ রাতের মতো সামরিক অভিযান চালানোর কথা জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। ইরানি গণমাধ্যম জানায়, হামলার পর কেশম দ্বীপ বন্দর আব্বাস চাবাহার সহ বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে ইরানের একটি বন্দরের দিকে এগোতে থাকা তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেটিকে অকেজো করে দেয়ারও দাবি করেছে মার্কিন বাহিনী। তবে থেমে নেই ইরানও। মার্কিন হামলার জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে তেহরান। এরই মধ্যে সংঘাত আরও বিস্তৃত হলে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার দাবি, বিদ্যুৎ কেন্দ্র, সেতু ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন। সামরিক উত্তেজনার মধ্যেও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকার দাবি করেছে ওয়াশিংটন। হোয়াইট হাউস জানায়, তেহরান এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, মার্কিন সামরিক অভিযানে বড় ধরনের ক্ষতির মুখে পড়ায় ইরান চুক্তির পথেই এগোতে চাইছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অভিযোগ করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে দিতে ইসরায়েল সরকার অর্থায়নের মাধ্যমে বিভিন্ন প্রচারণা চালিয়ে যাচ্ছে। একই সময়ে কাতার ও সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেয়ার বিষয়ে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনকে মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। চলমান উত্তেজনার মধ্যে হামলার আশঙ্কায় ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছে বাগদাদের যুক্তরাষ্ট্রের দূতাবাস। একই সঙ্গে নিরাপত্তা হুমকির কারণে ইরাকের উত্তরাঞ্চলের বৃহত্তর খোরমুর গ্যাস ক্ষেত্রের উৎপাদন সাময়িকভাবে বন্ধ করেছে পরিচালনাকারী প্রতিষ্ঠান। নাসরিন রুমি, সময় সংবাদ। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় অব্যাহত ইসরায়েলি আগ্রাসন। বৃহস্পতিবার মধ্য গাজার 4টি এলাকায় ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এদিন গাজার দক্ষিণাঞ্চলে নিহত হয়েছেন অন্তত 5 জন। একই সঙ্গে পশ্চিম তীরে বাড়ছে বসতি সম্প্রসারণের ঘটনা। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ জানিয়েছেন, নতুন 34টি বসতি স্থাপনে প্রায় $43 কোটি বাজেট অনুমোদন করেছে নিরাপত্তা মন্ত্রিসভা। যুদ্ধবিরতির আশায় ঘরে ফিরেছিলেন গাজার বহু ফিলিস্তিনি, কিন্তু সেই ঘরই এখন আবার ধ্বংসস্তূপ। মধ্য গাজার বুরেইজ, মাগাজি, দেইর আল বালাহ ও নুসেইরাত এলাকায় ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার নির্দেশ দিয়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয়দের দাবি, হামলায় তাদের বাড়িঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর মধ্যেই দক্ষিণ গাজায় নতুন করে হামলার খবর দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে জানা গেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। দক্ষিণ গাজার আল মাওয়াসি, খান ইউনিসের পাশাপাশি গাজা সিটিতে এসব হামলা চালানো হয়। স্বাস্থ্য কর্তৃপক্ষের দাবি, 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলি অভিযানে নিহতের সংখ্যা 73,000 ছাড়িয়েছে। শুধু গাজা নয়, উত্তেজনা ছড়িয়েছে অধিকৃত পশ্চিম তীরেও। হেব্রনের দক্ষিণে মাসাফের ইয়াত্তা এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট। একই এলাকায় ফিলিস্তিনিদের কৃষি জমিতে আগুন দেয় এবং যানবাহন পুড়িয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ ঘিরে বাড়ছে নতুন উত্তেজনা। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ জানিয়েছেন, পশ্চিম তীরে নতুন 34টি বসতি স্থাপনে প্রায় $43 কোটি বাজেট অনুমোদন করেছে নিরাপত্তা মন্ত্রিসভা। এ ঘটনায় ফিলিস্তিনিদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে হামাস। বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধের পাশাপাশি পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ ফিলিস্তিন ইসরায়েল সংকটকে আরও জটিল করে তুলছে। নাসরিন রুমি, সময় সংবাদ। রাশিয়া ইউক্রেন যুদ্ধে আবারও বাড়ছে সংঘাতের তীব্রতা। ইউক্রেনের জাপোরিঝিয়ায় রুশ গাইডেড বোমা হামলায় নিহত অন্তত 3 জন। ধ্বংস হয়েছে একাধিক বাড়িঘর, ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের স্থাপনাও। জবাবে কৃষ্ণ সাগরে মস্কোর শ্যাডো ফ্লিটের 2টি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলার দাবি করেছে কিয়েভ। চলমান উত্তেজনার মধ্যেই শান্তি আলোচনা শীঘ্রই শুরুর সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ক্রেমলিন। স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় 3টি গাইডেড এয়ার বোমা ছোড়ে রুশ বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও একজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। হামলায় ধ্বংস হয়ে গেছে একাধিক বাড়িঘর, ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের স্থাপনাও। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে জরুরি সেবা সংস্থাগুলো। পাল্টা জবাবে কৃষ্ণসাগরে রাশিয়ার শ্যাডো ফ্লিটের 2টি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলার দাবি করেছে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ। সংস্থাটির দাবি, লুইস ওয়ান ও বান্দা নামের জাহাজ দুটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার অপরিশোধিত তেল পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। জ্বালানি রফতানি রাশিয়ার অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হওয়ায় সাম্প্রতিক মাসগুলোতে বারবার তেল শোধনাগার, জ্বালানি অবকাঠামো এবং সমুদ্রপথে রুশ জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করছে ইউক্রেন। যুদ্ধের প্রায় 4.5 বছর পরও স্থবির রয়েছে কূটনৈতিক উদ্যোগও। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তুরস্ক মধ্যস্থতায় আগ্রহী থাকলেও এখনই নতুন করে শান্তি আলোচনা শুরুর কোনো সম্ভাবনা নেই। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই বিদায়ী সফরে কিয়েভে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার, পশ্চিমা সামরিক সহায়তার অগ্রগতি এবং ভবিষ্যৎ নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করেন তিনি। বৈঠকের আগে কিয়েভে নিহত ইউক্রেনীয় সেনাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান দুই নেতা। নাসরিন রুমি, সময় সংবাদ। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদোরভকে অপসারণের সিদ্ধান্তে দেশজুড়ে বিক্ষোভে নেমেছেন শত শত মানুষ। রাজধানী কিয়েভ সহ কয়েকটি শহরে রাস্তায় নেমে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা। সেনাপ্রধান এবং চিফ অফ জেনারেল স্টাফকে বদলানোর প্রস্তাবে রাজি না হতেই দ্বন্দ্ব তীব্র হয় বলে জানান ফেদোরভ। তবে জেলেনস্কি বলছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও জেনারেল স্টাফের মধ্যে দীর্ঘদিন ধরেই চলছিল সমন্বয়হীনতা। ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রেসিডেন্ট কার্যালয়ের সামনে জড়ো হন শত শত বিক্ষোভকারী। বিভিন্ন প্লেকার্ড হাতে প্রতিরক্ষা মন্ত্রীকে সরানোর প্রতিবাদে স্লোগান দেন তারা। একই ধরনের প্রতিবাদ হয়েছে ইউক্রেনের বেশ কয়েকটি শহরে। বিক্ষোভকারীদের অভিযোগ, যুদ্ধের এমন গুরুত্বপূর্ণ সময়ে জনপ্রিয় প্রতিরক্ষা মন্ত্রীকে সরিয়ে বড় ধরনের ভুল করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। চলতি বছরের জানুয়ারিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব নেন মিখাইল ফেদোরভ। এরপরই দুর্নীতি বিরোধী পদক্ষেপ, ড্রোন ভিত্তিক যুদ্ধ কৌশল, প্রযুক্তি নির্ভর সামরিক সংস্কার এবং অস্ত্র সংগ্রহ ব্যবস্থায় পরিবর্তনের জন্য ব্যাপক প্রশংসা পান তিনি। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের ড্রোন সক্ষমতা বাড়ানো এবং ক্রিমিয়ায় সাম্প্রতিক অভিযানের পেছনেও তার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। ফেদোরভ জানান, সেনাপ্রধান এবং চিফ অব জেনারেল স্টাফকে বদলানোর প্রস্তাব দিয়েছিলেন তিনি। তবে প্রেসিডেন্ট জেলেনস্কি এ প্রস্তাবে রাজি না হওয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সামরিক নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব তীব্র হয়। যদিও জেলেনস্কি তা অস্বীকার করে বলছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও জেনারেল স্টাফদের মধ্যে দীর্ঘদিন ধরেই সমন্বয়হীনতা চলছিল। তবে জনগণের প্রতিক্রিয়া এবং পরিস্থিতি বিবেচনায় রাখছেন বলে জানান প্রেসিডেন্ট।
বিশ্লেষকদের মতে যুদ্ধের মধ্যে ইউক্রেনের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের এই প্রকাশ্য মতবিরোধ কেবল দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধের কৌশল ও নেতৃত্ব নিয়েও নতুন প্রশ্ন তৈরি করছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য ভিসা নীতিতে বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র। নতুন নিয়মে শিক্ষার্থীরা সর্বোচ্চ 4 বছর থাকতে পারবেন, আর পড়াশোনা শেষ হলে দেশ ছাড়তে সময় পাবেন মাত্র 30 দিন। তবে চীনা সাংবাদিকরা 90 দিনের বেশি থাকতে পারবেন না দেশটিতে। বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তনের চূড়ান্ত ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নতুন নিয়ম অনুযায়ী বিদেশি শিক্ষার্থীরা তাদের একাডেমিক কোর্স শেষ হওয়া পর্যন্ত সর্বোচ্চ 4 বছর যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন। আগামী সেপ্টেম্বর থেকেই এই নিয়ম কার্যকর হতে পারে বলে জানা গেছে। এতদিন F1 শিক্ষার্থী ভিসা ও J1 এক্সচেঞ্জ ভিসাধারীরা নির্দিষ্ট সময়সীমা ছাড়াই পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পেতেন। নতুন নিয়মে সেই ব্যবস্থা বাতিল করা হচ্ছে। শুধু তাই নয়, এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর, কোর্স পরিবর্তন কিংবা ভিসার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রেও আগের তুলনায় কঠোর শর্ত মানতে হবে। নতুন নীতিতে পড়াশোনা শেষ হওয়ার পর বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র ছেড়ে যেতে বা অন্য ধরনের ভিসায় পরিবর্তন করতে মাত্র 30 দিন সময় দেয়া হবে। আগে এ সময় ছিল 60 দিন। অন্যদিকে বিদেশি সাংবাদিকদের ভিসার মেয়াদ হবে 240 দিন বা প্রায় 8 মাস। পরে একই সময়ের জন্য নবায়নের আবেদন করা যাবে। তবে চীনা সাংবাদিকদের একবারে 90 দিনের বেশি থাকার অনুমতি দেওয়া হবে না। প্রয়োজনে আরও 90 দিনের জন্য মেয়াদ বাড়ানো যাবে। ট্রাম্প প্রশাসনের দাবি, অনেক বিদেশি শিক্ষার্থী একের পর এক নতুন কোর্সে ভর্তি হয়ে বছরের পর বছর যুক্তরাষ্ট্রে থেকে যাচ্ছিলেন। এতে ভিসা ব্যবস্থার অপব্যবহার হচ্ছিল এবং সরকারের পক্ষে ভিসাধারীদের কার্যকরভাবে নজরদারি করা কঠিন হয়ে পড়েছিল। তাই জাতীয় নিরাপত্তা জোরদার ও অভিবাসন ব্যবস্থায় আরও নিয়ন্ত্রণ আনতেই এই পরিবর্তন করা হয়েছে। তবে নতুন নিয়মের সমালোচনা করেছে আন্তর্জাতিক শিক্ষা ও সংবাদ মাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন। তাদের মতে এতে যুক্তরাষ্ট্রে মেধাবী বিদেশি শিক্ষার্থীদের আগ্রহ কমে যাবে। বিশেষ করে পিএইচডি ও গবেষণাধর্মী কোর্স শেষ করতে অনেক সময় 4 বছরের বেশি লাগে। একই সঙ্গে বিদেশি সাংবাদিকদের স্বল্পমেয়াদী ভিসা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর যুক্তরাষ্ট্রে দীর্ঘমেয়াদী কার্যক্রম পরিচালনাও কঠিন করে তুলবে। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বৈরী আবহাওয়ায় ধুঁকছে বিভিন্ন দেশ। দাবানলের কবলে ইউরোপ, স্পেনের 4,500 হেক্টর বনভূমি পুড়ে ছাই। কানাডাতেও ভয়াবহতা। যুক্তরাষ্ট্রে বন্যায় 2 জনের মৃত্যু। কানাডায় বাবা মা ও দাদা দাদিকে দেওয়ার নতুন আবেদন স্থগিত করেছে দেশটির সরকার। কানাডার ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ বিভাগ IRCCর পক্ষ থেকে গেল বুধবার এই সিদ্ধান্ত জানানো হয়। অভিবাসন ব্যবস্থাকে দায়িত্বশীলভাবে পরিচালনা করা এবং দীর্ঘ অপেক্ষার সময় কমিয়ে আনতেই এই সিদ্ধান্ত বলে জানায় কর্তৃপক্ষ। তবে এর মধ্যে জমা পড়া আবেদনগুলোর প্রক্রিয়া চলবে বলে জানানো হয়েছে। কানাডা সরকারের এই সিদ্ধান্তে দেশটিতে থাকা বহু অভিবাসী পরিবার নতুন করে অনিশ্চয়তায় পড়বেন বলে ধারণা করা হচ্ছে। এবার ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপের মহাকাব্যিক ফাইনালের আগে অনুশীলন করছে আর্জেন্টিনা ও স্পেন। বিশ্রামে ছিলেন মেসি সহ বেশিরভাগ তারকা। তবে দলকে ব্যাক টু ব্যাক শিরোপা উপহার দিতে বড় ভূমিকা রাখতে চান স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। 2024 সালে আর্জেন্টিনাকে কোপা আমেরিকার শিরোপা উপহার দেয়া এই স্ট্রাইকার বাড়তি ঘাম ঝরিয়েছেন এদিন। এদিকে ফ্রান্সের ডিফেন্ডারদের আক্রমণে ইনজুরিতে পড়েছেন লামিন ইয়ামাল ও পেদ্রো পেরো। লুসেইলে মরুর বুকে ঝড় তোলার 4 বছর পর আরও একটা শিরোপা থেকে মাত্র 1 ম্যাচ দূরে আর্জেন্টিনা। মহাকাব্যিক ফাইনালে আলবিসেলেস্তের সামনে 2024 সালের ইউরো চ্যাম্পিয়ন স্পেন। গত মার্চের ফিনালিসিমার উত্তাপ এবার দ্য গ্রেটেস্ট শো অন আর্থের মঞ্চে। বিশ্বকাপের শুরু থেকেই কখনো রেফারি, কখনো আবার ফিফার সুবিধাভোগী দল, এমন অনেক সমালোচনা সঙ্গী হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। তবে একের পর এক ম্যাচে পিছিয়ে পড়েও প্রত্যাবর্তনের গল্প লিখে সমালোচনার দাঁত ভাঙা জবাব দিয়েছে আর্জেন্টিনা।
ইংল্যান্ড ম্যাচের পর আরও আত্মবিশ্বাসী কাতার বিশ্বকাপ জয়ীরা। আর্জেন্টিনা প্রমাণ করেছে তারা সুবিধাভোগী দল নয়। উঠতে থাকা ইংল্যান্ডকে মাটিতে নামানোর পর অনেকটাই নির্ভর আলবিসেলেস্তে। সেমিফাইনালের পর প্রথম অনুশীলনে তাই বিশ্রামে ছিলেন দলের প্রাণভ্রমরা লিওনেল মেসি সহ একাধিক তারকা। তবে একেবারেই আলাদা লাউতারো মার্তিনেজ। ইংল্যান্ডের বিপক্ষে অগ্নি পরীক্ষায় তার গোলেই জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার। শেষ সময়ে বদলি নেমে প্রতিটা ম্যাচেই আলো ছড়াচ্ছেন। 2024 সালের মায়ামি গার্ডেন্সে কোপা আমেরিকার ফাইনালেও কলম্বিয়ার বিপক্ষে 112 মিনিটে গোল করে আর্জেন্টিনাকে শিরোপা উপহার দিয়েছিলেন এই লাউতারো। ব্যাক টু ব্যাক আর্জেন্টিনাকে বিশ্বকাপের শিরোপা উপহার দেওয়ার স্বপ্নযাত্রায়ও কান্ডারের ভূমিকা পালন করতে চান লাউতারো। তাই তো প্রস্তুতিতে কোনো ছাড় দেননি ইন্টার মিলান স্ট্রাইকার। প্রতিপক্ষ স্পেন বিশ্বকাপের সবচেয়ে গোছালো দল। পাউ কুবার্সি, মার্ক কুকুরেয়াদের মতো বিশ্বসেরা রক্ষণভাগ, মাঝমাঠে রদ্রি পেদ্রিদের মতো তারকা নিয়ে শিরোপার দাবিদার লা রোহা। 16 বছর পর ফাইনালে ওঠা শিরোপায় রাঙাতে চায় লুই দে লা ফুয়েন্তের দল। নিউ জার্সির ফাইনালের জন্য পুরো দল যখন একপাশে ব্যস্ত অনুশীলনে, তখন আলাদাভাবে প্রস্তুতি সেরেছেন লামিন ইয়ামাল ও পেদ্রো পোরো। ফ্রান্সের বিপক্ষে ম্যাচে লুকাস দিগনে ও থিও হার্নান্দেজদের একের পর এক আক্রমণ সহ্য করেছেন ইয়ামাল। হালকা চোট রয়েছে তার ও পেদ্রোর। তাই তো ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তাদের আলাদাভাবে অনুশীলনের সুযোগ দেন কোচ। তবে ফাইনালে এই দুই তারকা খেলবেন বলে নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অনুশীলন করা বেশ কষ্টসাধ্য ছিল স্পেনের জন্য। নিউ জার্সির কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কোচ লুই দে লা ফুয়েন্তে। পারভিন আক্তার, সময় সংবাদ। প্রণালী এড়িয়ে নতুন মানচিত্র আঁকছে চীন। একটিমাত্র নৌপথের ওপর নির্ভরতা কমাতে একের পর এক অর্থনৈতিক করিডোর, বন্দর, রেলপথ ও পাইপলাইনে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে বেইজিং। প্রশ্ন উঠছে, এটি কি শুধু বাণিজ্যের কৌশল নাকি ভবিষ্যৎ ভূরাজনৈতিক সংঘাতের প্রস্তুতি? বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথ মালাক্কা প্রণালী মধ্যপ্রাচ্য, আফ্রিকা কিংবা লাতিন আমেরিকা থেকে পূর্ব এশিয়া যাওয়া বিপুল পরিমাণ তেল, গ্যাস ও পণ্য এই প্রণালী দিয়েই চলাচল করে। চীনের আমদানি করা জ্বালানির বড় অংশ এই পথের উপর নির্ভরশীল। কিন্তু সংকীর্ণ এই জলপথে যুদ্ধ, অবরোধ কিংবা ভূরাজনৈতিক উত্তেজনা দেখা দিলে চীনের শিল্প উৎপাদন, জ্বালানি নিরাপত্তা ও রপ্তানি সবকিছুই একসঙ্গে চাপে পড়তে পারে। এই আশঙ্কা কি বেইজিং বহু বছর ধরে মালাক্কা ডিলেমা নামে বিবেচনা করে আসছে। এই ঝুঁকি থেকেই চীনের নতুন কৌশল করিডর হেজিং, মানে সমুদ্রপথের পাশাপাশি এমন একাধিক বিকল্প সংযোগ গড়ে তোলা যাতে একটি পথ বন্ধ হলেও পুরো সরবরাহ ব্যবস্থা থেমে না যায়। মিয়ানমারের কিয়াকফিউ বন্দর থেকে ইউনান পর্যন্ত তেল গ্যাস পাইপলাইন, পাকিস্তানের গোয়াদর বন্দর থেকে শিনজিয়াং পর্যন্ত চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর, মধ্য এশিয়া হয়ে ইউরোপের রেল সংযোগ সবই এই একই কৌশলের অংশ। বিনিয়োগকারী যেমন ঝুঁকি কমাতে সব অর্থ এক জায়গায় রাখেন না, তেমনি চীনও এখন সব বাণিজ্য, জ্বালানি একটিমাত্র পথে নির্ভরশীল রাখতে চাইছে না। তবে বিষয়টি শুধু অর্থনীতির নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ভূরাজনীতিও। তাই তাইওয়ানকে ঘিরে উত্তেজনা, দক্ষিণ চীন সাগরে প্রতিদ্বন্দ্বিতা, ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের শক্তিশালী নৌ উপস্থিতি, সব মিলিয়ে বেইজিং এমন একটি সরবরাহ নেটওয়ার্ক গড়ে তুলতে চাইছে যা সংকটের সময়ও সচল থাকবে। গত এক দশকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় বন্দর, রেলপথ, সড়ক ও জ্বালানি অবকাঠামো নির্মাণে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে চীন। এই কৌশলে লাভবান হতে পারে পাকিস্তান, মিয়ানমার, মধ্য এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশ। একই সঙ্গে ভারত মহাসাগর ও ইউরেশিয়ায় আরও শক্তিশালী হবে চীনের অর্থনৈতিক উপস্থিতি। অন্যদিকে ভারত, যুক্তরাষ্ট্র এবং মালাক্কা কেন্দ্রিক কৌশলগত বাস্তবতাও নতুন করে হিসাব কষতে বাধ্য হবে। প্রশ্ন হচ্ছে, এই নতুন কৌশলে বাংলাদেশের অবস্থান কোথায়? বিশ্লেষকদের মতে বঙ্গোপসাগরকে ঘিরে চীনের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বাংলাদেশের গুরুত্বও বাড়ছে। একসময় ভারতকে নিয়ে প্রস্তাবিত BCIM করিডর রাজনৈতিক কারণে থমকে গেলেও এখন বেইজিং বাংলাদেশ, মিয়ানমার, চীন অর্থনৈতিক করিডরের ধারণা সামনে আনছে। লক্ষ্য দক্ষিণ পশ্চিম চীনকে আরও দ্রুত বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত করা এবং আঞ্চলিক বাণিজ্য ও সরবরাহ নেটওয়ার্ককে শক্তিশালী করা। নাদিম মারজান, সময় সংবাদ। পর এক বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন অঞ্চল। যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় অন্তত 2 জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে 2 শতাধিক মানুষকে উদ্ধার করেছে উদ্ধারকারী দল। 59টি কাউন্টিতে এখনও বন্যা সতর্কতা জারি রয়েছে। ঝোড়ো বাতাস আর বৃষ্টিতে ভোগান্তিতে চিলির বাসিন্দারা। উপড়ে গেছে ডালপালা। উত্তাল সাগর, রাশিয়ার উরাল অঞ্চলেও প্লাবিত হয়েছে 4 শতাধিক বাড়িঘর।
আবারও ভয়াবহ বন্যার কবলে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য। কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে গুয়াদালুপে নদীর পানি হঠাৎ বেড়ে গিয়ে তলিয়ে গেছে সড়ক, বসতি ও যানবাহন। এ পর্যন্ত পানিতে ডুবে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নৌকা ও হেলিকপ্টারের সাহায্যে বহু মানুষকে উদ্ধার করেছে জরুরি উদ্ধারকারী দল। অর্ধশতাধিক কাউন্টিতে এখনও বন্যার ঝুঁকি বহাল রয়েছে। একই সঙ্গে অ্যারিজোনা ও ইউটার বিভিন্ন এলাকাতেও আকস্মিক বন্যার আশঙ্কায় বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত চিলির মধ্য ও দক্ষিণাঞ্চল। বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক বেড়ে যাওয়ায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এরই মধ্যে ঝোড়ো বাতাসে উপড়ে গেছে গাছপালা। সাগর উত্তাল থাকার পাশাপাশি অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। ভূমিধস, নদ নদীর পানি বৃদ্ধি এবং আকস্মিক বন্যার আশঙ্কায় নিচু ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। অন্যদিকে রাশিয়ার উরাল অঞ্চলেও থামছে না দুর্যোগ। প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ভেরধলোভস্ক অঞ্চলের শত শত বাড়িঘর প্লাবিত হয়েছে। অনেক পরিবারকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। একই সময়ে পার্ম অঞ্চলে ভারী বৃষ্টিতে রেলপথের বাঁধ ধসে একটি মালবাহী ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নাসরিন রুমি, সময় সংবাদ। দাবানলে পুড়ছে ইউরোপ ও উত্তর আমেরিকার বিস্তৃত অঞ্চল। স্পেনের উত্তরাঞ্চলের আরাগন অঞ্চলে আগুনে পুড়ে গেছে ৪,৫০০ হেক্টরের বেশি বনভূমি। সরিয়ে নেওয়া হয়েছে অন্তত ৫টি গ্রামের বাসিন্দাদের। বন্ধ মহাসড়কও। ফ্রান্স ও কানাডায়ও বাড়ছে ভয়াবহতা। কানাডার দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সহ পূর্বাঞ্চলের কয়েকটি শহরে জারি করা হয়েছে স্বাস্থ্য সতর্কতা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আরও ভয়াবহ হয়ে উঠছে গ্রীষ্মের দাবানল। স্পেন, ফ্রান্স ও কানাডায় একের পর এক দাবানল ছড়িয়ে পড়ছে। আগুনে পুড়ছে বনভূমি, হুমকির মুখে পড়ছে জনবসতি, ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। স্পেনের উত্তরাঞ্চলের আরাগন অঞ্চলের দাবানলে পুড়ে গেছে ৪,৫০০ হেক্টরের বেশি বনভূমি। আগুন নিয়ন্ত্রণে বুধবার থেকে টানা কাজ করছেন দমকল কর্মীরা। তবে প্রবল বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় জারি করা হয়েছে দ্বিতীয় স্তরের জরুরি অবস্থা। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত ৫টি গ্রামের বাসিন্দাদের। বন্ধ করে দেওয়া হয়েছে একটি মহাসড়কের অংশ। এছাড়া সারাগোসার কাছে উনকাস্তীয় শহরের প্রায় ৬০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ফ্রান্সেও দাবানলের ভয়াবহতা বাড়ছে। রাজধানী প্যারিসের দক্ষিণ পূর্বে ঐতিহাসিক ফতেনব্লো অরণ্যে আগুনে পুড়ে গেছে ২,০০০ হেক্টরের বেশি এলাকা। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। পুড়ে যাওয়া বনভূমি পুনর্গঠনে কাজ শুরু হবে বলেও জানান তিনি। চলতি বছর এখন পর্যন্ত দেশটিতে ৩২,০০০ হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে, যা গেল বছরের ক্ষয়ক্ষতির চেয়েও বেশি। কানাডাতেও জ্বলছে শতাধিক দাবানল। অন্টারিওতে আগুনের কারণে রেল চলাচল ব্যাহত হচ্ছে। একটি মালবাহী ট্রেন আগুনের মধ্যে আটকে পড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে। তবে ট্রেনের সব কর্মী নিরাপদে আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে কানাডার দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিম ও পূর্বাঞ্চলে। নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া সহ কয়েকটি শহরে বায়ু দূষণ অস্বাস্থ্যকর থেকে ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। দাবানলের ধোঁয়ার পাশাপাশি শহর জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এ অবস্থায় বাসিন্দাদের ঘরে থাকার পাশাপাশি বাইরে গেলে মাস্ক ব্যবহার এবং ভারী শারীরিক পরিশ্রম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি। নাসরিন রুমি, সময় সংবাদ। ভারতের কলকাতা বিমানবন্দরের ভেতরে ১৩৬ বছরের পুরনো মসজিদ স্থানান্তরকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে প্রশাসন। এলাকা জুড়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা। শুক্রবার সকাল থেকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় বিমানবন্দরের ভেতরের বাকরা এলাকা। মসজিদ স্থানান্তরের সিদ্ধান্তের বিরোধিতা করে জমিয়াতে উলামায়ে হিন্দ সমাবেশের ডাক দেওয়ার পর থেকে নিরাপত্তা জোরদার করা হয়। প্রশাসনের দাবি, রানওয়ে সম্প্রসারণ, সংস্কার এবং বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে মসজিদটি স্থানান্তরের পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পরিচয়পত্র দেখিয়ে যে পথে তারা মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন সে ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কায় 3 শিক্ষার্থী সহ 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও 5 জন। শুক্রবার সকালে কর্ণসুবর্ণ স্টেশন ও গোবিন্দপুর লেভেল ক্রসিং এর মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় রেলগেট খোলা থাকায় একটি ট্রেন আসতে থাকলেও স্কুল বাসটি রেল লাইন পার হচ্ছিল। এ সময় ট্রেনের ধাক্কায় স্কুল ভ্যানটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। স্কুল বাসটিতে 10 জন শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, গেটম্যান নেশাগ্রস্ত অবস্থায় দায়িত্ব পালন করছিলেন। এরই মধ্যে তাকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে নিহতদের পরিবারকে 10 লাখ টাকা ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে একটি স্কুল বাস উল্টে 21 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 20 জন শিক্ষার্থী এবং একজন স্কুল পরিচালক ছিলেন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 8টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, পাহাড়ি ঢাল বেয়ে নামার সময় বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর বাসটি সড়ক থেকে ছিটকে গিয়ে রাস্তার পাশের একটি বড় পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এই দুর্ঘটনায় 60 জনের বেশি শিক্ষার্থী ও স্কুলের কর্মী আহত হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দেখছেন আন্তর্জাতিক সময়। ভারতের রাজ্যসভার এমপি পদ থেকে পদত্যাগ করেছেন তৃণমূল সংসদ সদস্য কোয়েল মল্লিক। গত কয়েক মাস ধরে তার পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে চলছিল নানা আলোচনা। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার সরাসরি পদত্যাগপত্র জমা দেন তিনি। এর মধ্যেই অভিনেত্রীর বিজেপিতে যোগ দেওয়ার জোর গুঞ্জন উঠেছে। যদিও কোয়েল মল্লিক ও বিজেপির পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্টে বিস্তারিত। মাত্র 3 মাস আগে তৃণমূল কংগ্রেসের মনোনয়নে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তবে অল্প সময়ের মধ্যে সেই পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। ইমেলে দলীয় নেতৃত্বকে সিদ্ধান্ত জানালেও সংসদীয় নিয়ম মেনে বৃহস্পতিবার দিল্লিতে সরাসরি রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনের হাতে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন অভিনেত্রী। পদত্যাগের পরেই কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে কোয়েল মল্লিকের সাক্ষাৎ রাজনৈতিক জল্পনাকে আরও উস্কে দিয়েছে। কলকাতার একাধিক গণমাধ্যম জানায়, গত কয়েকদিন ধরেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কোয়েল মল্লিকের যোগাযোগ বেড়েছে। যদিও বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে কোয়েল কিংবা দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণাই আসেনি। কোয়েলের এই পদত্যাগ তৃণমূলের জন্য নতুন ঘটনা নয়। এর আগে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকপাড়াই দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। পরে ওই আসনগুলোতে উপনির্বাচনের জন্য তাদেরই প্রার্থী করেছে বিজেপি। আগামী 24 জুলাই এসব আসনে নির্বাচন হওয়ার কথা রয়েছে। বিজেপির কোনো একটা নেতার সাথে মিটিং করে রিজাইন করতে। কোয়েল মল্লিকের পদত্যাগ নিয়ে মুখ খুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুক লাইভে নাম না করে তিনি বলেন, একজন প্রতিভাবান শিল্পী বিজেপি নেতার সঙ্গে দেখা করে পদত্যাগ করেছেন। একই সঙ্গে যারা দলে থাকতে চান না বা অন্য কোনো সিদ্ধান্ত নিতে চান, তারা যেন 21শে জুলাইয়ের আগেই তা করেন বলেও স্পষ্ট জানান মমতা। তারা দয়া করে যেখানে ইচ্ছে যান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কোয়েল মল্লিকের পদত্যাগ বিধানসভা নির্বাচনের ক্ষমতা হারানোর পর তৃণমূলের ভেতরে যে অস্থিরতা ও ভাঙনের আলোচনা শুরু হয়েছে তারই প্রতিফলন। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। দেখছেন আন্তর্জাতিক সময়। ফরাসি প্রজাতন্ত্রের সঙ্গে মুসলিম সম্প্রদায়ের দীর্ঘদিনের ভ্রাতৃত্ব ও সংহতির প্রতীক প্যারিসের গ্র্যান্ড মসজিদ। 1926 সালে প্রতিষ্ঠিত এই ধর্মীয় স্থাপনাটির 100তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। আয়োজনের মূল লক্ষ্য সম্প্রীতি আর ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়া। ফ্রান্স থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফর রহমান বাবু। 100তম বছরে পৌঁছেছে প্যারিসের গ্র্যান্ড মসজিদ। ধর্মীয় আবহাওয়ার সঙ্গে পালন করা হয় এই বিশেষ দিনটি, যেখানে অংশ নেন বিভিন্ন ধর্মের নেতা সহ প্যারিসের মেয়র এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। আয়োজনের মূল লক্ষ্য সম্প্রীতি আর ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়া। আমরা প্রমাণ করতে চাই ইসলাম ফরাসি নাগরিকত্ব এবং ধর্মনিরপেক্ষতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। 1926 সালে মসজিদটি নির্মাণ করা হয়। প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের পক্ষে লড়াই করা হাজার হাজার মুসলিম সৈন্যের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এই মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল বলেই জানা যায়। তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট গ্যাস্টন ডুমের মসজিদটি উদ্বোধন করেছিলেন।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে মুসলিম ধর্মাবলম্বীদের সংখ্যা সবচেয়ে বেশি ফ্রান্সে। বর্তমানে দেশটিতে অন্তত 65 থেকে 70 লাখ মুসলমান বসবাস করছেন। সময়ের নানাবিধ সামাজিক ও রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েও মসজিদটি তার সেতু বন্ধনের ভূমিকা পালন করে যাচ্ছে। এটি কেবল একটি প্রতিষ্ঠান নয়, বরং এমন একটি বাতিঘর যা শত শত বছর ধরে শান্তির বার্তা বহন করে চলেছে। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, ফ্রান্স। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইরানে ফের দফায় দফায় যুক্তরাষ্ট্রের হামলা, নিহত 8। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত, যুদ্ধাপরাধের অভিযোগ আরাকচির। সমঝোতা চায় তেহরান, দাবি ওয়াশিংটনের। মস্কো কিয়েভ ফের উত্তেজনা, ওডেসা ও জাপোরিঝিয়ায় রুশ হামলায় নিহত 5। শান্তি আলোচনা নিয়ে সংশয়, প্রতিরক্ষা মন্ত্রীকে অপসারণের সিদ্ধান্তে ইউক্রেন জুড়ে বিক্ষোভ। বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা নীতি, পড়া শেষে দেশ ছাড়তে সময় পাবে 30 দিন। কানাডায় বাবা মা ও দাদা দাদিকে নেওয়ার নতুন আবেদন স্থগিত। এই ছিল আন্তর্জাতিক সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।